আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুগণ। আজকে আমরা সাধারণ জ্ঞানের আরো একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকে ক্লাসে থাকছে পাল রাজবংশ। রাজা শশাঙ্কের মৃত্যুর পর বাংলায় প্রায় 100 বছর ধরে কোনো আহ, শাসক ছিল না, তেমন কোনো শাসক, যোগ্য শাসক ছিল না। সেই সময় বাংলায় অরাজকতার দেখা দেয়। এই অরাজকতাকে পাল তাম্রশাসনে একায়িত করা হয় মেৎসনায় বলে। খ্রিস্ট 756 সালে 756 756 সালে এই পাল বংশের উত্থানের মধ্য দিয়ে এই বাংলায় এই অরাজকতার অবসান ঘটে। 756 সালে পাল বংশের উত্থানের মধ্য দিয়ে এই অরাজকতার অবসান ঘটে। পাল বংশের সময়কাল কত? পাল বংশের সময়কাল 556 থেকে 1161 সাল পর্যন্ত। 556 সাল থেকে 1161 সাল পর্যন্ত। 556 সাল থেকে 1161 সাল পর্যন্ত। এটি বাংলার প্রথম বংশানুক্রমিক রাজবংশ। বাংলার প্রথম বংশানুক্রমিক রাজবংশ। বংশানুক্রমিক বাংলার প্রথম বংশানুক্রমিক রাজবংশ। পাল বংশ বাংলার প্রথম বংশানুক্রমিক রাজবংশ। এই পাল বংশে মোট শাসক ছিলেন 17 জন। পাল বংশের মোট শাসক ছিলেন 17 জন। পাল বংশের মোট শাসক ছিলেন 17 জন। পাল বংশের শাসনকর্তারা ছিলেন বৌদ্ধ ধর্মাবলম্বী। পাল বংশের শাসনকর্তারা ছিলেন বৌদ্ধ ধর্মাবলম্বী। পাল বংশের শাসকরা ছিলেন বৌদ্ধ ধর্মাবলম্বী। এই পাল বংশের মধ্য দিয়ে বাংলায় অরাজকতার অবসান ঘটে। পাল বংশের রাজাদের পিতৃভূমি ছিল বরেন্দ্র। পাল বংশের শাসকদের পিতৃভূমি ছিল বরেন্দ্র। পাল বংশের শাসকদের পিতৃভূমি ছিল বরেন্দ্র। এই সময় পালি ভাষার বিস্তার ঘটে। এই সময় পালি ভাষার বিস্তার ঘটে। এই সময় পালি ভাষার বিস্তার ঘটে। এই সময় চিত্রকর্মের বিকাশ ঘটে। এই সময় চিত্রকর্মের বিকাশ ঘটে। এই সময়ে বাংলার সাহিত্য কীর্তি নিদর্শন, প্রথম সাহিত্য কীর্তি নিদর্শন চর্যাপদ আবিষ্কৃত হয়। চর্যাপদ। এই সময় বাংলার প্রথম সাহিত্য কীর্তি নিদর্শন আদি সাহিত্য কীর্তি নিদর্শন চর্যাপদ আবিষ্কার করা হয়। এই চর্যাপদ সম্পর্কে কিছু তথ্য জানো। চর্যাপদ এটি নেপালের রাজবংশ থেকে উদ্ধার করা হয়। নেপালের রাজদরবার থেকে এটি নেপালের রাজদরবার থেকে উদ্ধার করা হয়। নেপালের রাজদরবার থেকে উদ্ধার করা হয় চর্যাপদ। চর্যাপদের আবিষ্কারক হরপ্রসাদ শাস্ত্রী। চর্যাপদের আবিষ্কারক হরপ্রসাদ শাস্ত্রী। এটি সান্ধ্য ভাষায় রচিত হয়। চর্যাপদের ভাষা সান্ধ্য ভাষা। তাহলে পাল বংশ সময়কাল 756 সাল থেকে 1161 সাল পর্যন্ত। এটি বাংলার প্রথম বংশানুক্রমিক রাজবংশ। এই পাল বংশকে মোট 17 জন শাসন করেন। পাল বংশকে মোট 17 জন শাসক করেন। এই পাল বংশের শাসকরা ছিলেন বৌদ্ধ ধর্মাবলম্বী। এই পাল বংশের রাজাদের পিতৃভূমি ছিল এই বরেন্দ্রতে। এই সময় পালি ভাষার বিস্তার ঘটে। এই সময় চিত্রকর্মের বিকাশ ঘটে। বাংলার প্রথম সাহিত্য কীর্তি নিদর্শন চর্যাপদ রচিত হয়। নেপালের রাজদরবার থেকে হরপ্রসাদ শাস্ত্রী এটি উদ্ধার করেন। চর্যাপদের ভাষা কি? সান্ধ্য ভাষা। এই সময় এই চর্যাপদ বাংলা ভাষার প্রথম সাহিত্য নিদর্শন চর্যাপদ নেপালের রাজবংশ থেকে হরপ্রসাদ শাস্ত্রী উদ্ধার করেন। আমরা এখন
জানবো। এই পাল বংশের গুরুত্বপূর্ণ কিছু শাসকদের নিয়ে, পাল বংশের কিছু গুরুত্বপূর্ণ শাসকদের নিয়ে এখন জানবো। প্রথম, গোপাল। গোপাল ইনি এই গোপাল পাল বংশের প্রথম শাসক। গোপাল পাল বংশের প্রথম শাসক। প্রথম শাসক পাল বংশের প্রথম শাসক গোপাল। ইনি বাংলায় এই শোষণের বিরুদ্ধে যে অরাজকতার সৃষ্টি হয়, এই অরাজকতার অবসান ঘটান। বাংলা শতবর্ষ ব্যাপী অরাজকতা, শতবর্ষব্যাপী অরাজকতার অবসান ঘটান। শতবর্ষব্যাপী অরাজকতার অবসান ঘটান। অরাজকতার অবসান ঘটান। এই গোপাল শতবর্ষব্যাপী অরাজকতার অবসান ঘটান। এই গোপালের একটি এই গোপাল ভারতের বিহারে অদন্তপুরী বিহার প্রতিষ্ঠা করেন। অদন্তপুরী বিহার প্রতিষ্ঠা করেন। অদন্তপুরী মহাবিহার। অদন্তপুরী মহাবিহার প্রতিষ্ঠা করেন এই গোপাল। গোপালের পর দ্বিতীয় শাসক আসেন গোপালের পুত্র ধর্মপাল। পাল বংশের দ্বিতীয় শাসক ধর্মপাল। এই ধর্মপাল ছিলেন গোপালের পুত্র। এই ধর্মপালের একটি উপাধি ছিল, উপাধিটি হলো বিক্রমশীল। গোপালের উপাধি বিক্রমশীল। ইনি ভারতের রাজাদের মধ্যে পাল বংশের রাজাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাজা ছিলেন। সর্বশ্রেষ্ঠ রাজা ছিলেন এই ধর্মপাল। পাল বংশের রাজাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাজা ছিলেন ধর্মপাল। ধর্মপাল ভারতের বিহারের ভাগলপুরে বিক্রমশিলা মহাবিহার প্রতিষ্ঠা করেন। বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। পরে এই ভাগলপুরের এই ভাগলপুরের বিশ্ববিদ্যালয় বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। পরে এই বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় পরে বৌদ্ধদের শিক্ষা কেন্দ্র বিক্রমশিলা বিহার নামে হয়। বিক্রমশিলা বিহার। ইনি নওগাঁর পাহাড়পুরে সোমপুর বিহার নির্মাণ করেন এই ধর্মপাল। সোমপুর বিহার নির্মাণ করেন ধর্মপাল। তাহলে পাল বংশের প্রথম রাজা গোপাল, পাল বংশের প্রথম শাসক গোপাল। এই গোপাল যিনি শশাঙ্কের মৃত্যু পর্যায়ে শতবর্ষব্যাপী একটা অরাজকতার সৃষ্টি হয়, সেই অরাজকতার অবসান ঘটান। গোপাল বিহারের অদন্তপুরী মহাবিহার ভারতের বিহারে অদন্তপুরী মহাবিহার নির্মাণ করেন।
এই গোপালের ছেলে গোপালের পুত্র ধর্মপাল। এই ধর্মপাল ছিলেন পাল বংশের দ্বিতীয় শাসক। ধর্মপাল পাল বংশের দ্বিতীয় শাসক। তিনি তার একটি উপাধি ছিল, উপাধিটি হলো বিক্রমশীল। বিক্রমশীল উপাধি ছিলেন। তিনি পাল রাজাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ শাসক ছিলেন। পাল রাজাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ শাসক ছিলেন। তিনি ভাগলপুরের বিক্রমশিলা তিনি ভাগলপুরের বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। ভাগলপুরে ভারতের বিহারের ভাগলপুরে বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে এটি বিক্রমশিলা বিহার বৌদ্ধদের শিক্ষা কেন্দ্র হয়। তিনি নওগাঁর পাহাড়পুরে সোমপুর বিহার নির্মাণ করেন। ইনি নওগাঁর পাহাড়পুরে সোমপুর বিহার নির্মাণ করেন। নওগাঁর পাহাড়পুরে সোমপুর বিহার নির্মাণ করেন। পাল রাজাদের মধ্যে সর্বশেষ সফল রাজা। পাল রাজাদের মধ্যে সর্বশেষ সফল রাজা রামপাল। সর্বশেষ সফল রাজা রামপাল। সর্বশেষ সফল রাজা রামপাল। ধর্মপাল কিন্তু সর্বশ্রেষ্ঠ শাসক। পাল রাজাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ শাসক ধর্মপাল। আর এই রামপাল সর্বশেষ সফল রাজা, অর্থাৎ সর্বশেষ সফল রাজা রামপাল। পাল বংশের সর্বশেষ রাজা মদন পাল। পাল বংশের সর্বশেষ রাজা মদন পাল। পাল বংশে দুইটা শাসক আছেন, প্রথম মহিপাল আর দ্বিতীয় মহিপাল। প্রথম মহিপাল নবম শাসক। প্রথম মহিপাল নবম শাসক। দ্বিতীয় মহিপাল তিনি ছিলেন 12তম শাসক। দ্বিতীয় মহিপাল ইনি ছিলেন 12তম শাসক। তো শিক্ষার্থী বন্ধুগণ, আজকের মতো আমরা এখানেই শেষ করতেছি। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে, লাইক, কমেন্ট, শেয়ার করে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিন। তো আগামী ক্লাসে আবার দেখা হচ্ছে ইনশাআল্লাহ।